আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে তারা সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোগুলোকে টার্গেট করে অন্তত ৩১০টি বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের পর স্থানীয় সূত্র অনুযায়ী এ হামলার সংখ্যা ৪০০রও বেশি। ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা, বাশারের পতনের ৪৮ ঘণ্টার মধ্যে তারা সিরিয়ার সেনাবাহিনীর কৌশলগত ক্ষমতার প্রায় ৮০% ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্যের এক বিশেষজ্ঞ এমনও দাবি করেছেন যে সিরিয়ার সমরাস্ত্র সক্ষমতার অনেকটুকু এরই মধ্যে নিঃশেষ হয়ে গিয়েছে। আরও জানব এবারের প্রতিবেদনে। ইসরায়েলি সেনারা সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি নিরস্ত্রীকৃত বাফার জোনের এলাকা দখল করেছে, যার মধ্যে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হারমন পর্বত, যা সিরীয়রা জাবেল আল শেখ নামে পরিচিত। এই এলাকাটি দামেস্ক থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে। আরও জানা গেছে যে সৈন্যরা বাফার জোনের ১০ কিলোমিটার বাইরের কাতানা শহরে অবস্থান নিয়েছে, যা রাজধানী থেকে ২৫ কিলোমিটার দূরে। ইসরায়েল এই তথ্য অস্বীকার করেছে, তবে জানিয়েছে যে তারা ওই এলাকায় দীর্ঘকাল অবস্থান করার প্রস্তুতি নিচ্ছে। তাহলে ইসরায়েল কি করছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অন্যান্য কর্মকর্তারা বলছেন যে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো যেসব উপকরণ দিয়ে ইসরায়েলে আক্রমণ করতে পারে তারা শুধু সেগুলো ধ্বংস করেছে। বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে বলেন, গোলান হাইটস এমন একটি অঞ্চল যা ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধের সময় সিরিয়া থেকে দখল করেছে এবং তখন থেকেই তা দখলে রেখেছে। গোলান হাইটস চিরকাল ইসরায়েলের নিয়ন্ত্রণেই থাকবে। ২০১৯ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গোলান হাইটসের মালিকানার স্বীকৃতি ইসরায়েলকে দিয়েছিলেন বলেও জানান নেতানিয়াহু। তবে জাতিসংঘ এবং অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায় গোলান হাইটসকে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দম্ভ করে আরও বলেন, তিনি ২০২৩ সালের ৯ অক্টোবর মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর তিনি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে গাজায় অভিযান পরিচালনা করা হচ্ছে। হামাসকে দুর্বল করা হয়েছে, এর শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে, হামাসের অসংখ্য স্থাপনা ধ্বংস করা হয়েছে। লেবাননেও হিজবুল্লাহ নেতা নাসারুল্লাহকে হত্যা করা হয়েছে। হিজবুল্লাহর কাঠামো অনেকটা ধ্বংস করা হয়েছে, তবে এখনও পুরোপুরি নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। নেতানিয়াহু বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদেরকে শক্তির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। বিগত কয়েক দশকে এবারই ইসরায়েল এমন অবস্থায় আসতে পেরেছে, তাই যারা ইসরায়েলকে সহযোগিতা করবে তারাই লাভবান হবে, আর যারা ইসরায়েলে আক্রমণ করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। অনেকে, বিশেষত সিরীয়রা বিশ্বাস করেন যে ইসরায়েলের প্রচেষ্টা কেবল আত্মরক্ষায় সীমিত থাকবে না, বরং তারা আরও বেশি ভূখণ্ড দখল করতে যাচ্ছে এবং নেতানিয়াহু সিরিয়ার বাশার পতনের এই ঘটনাটিকে সিরিয়ার আরও অঞ্চল স্থায়ীভাবে দখল করার জন্য ব্যবহার করছেন। চ্যাথাম হাউসের সিনিয়র কনসাল্টিং অ্যাসোসিয়েট ফেলো হেইড নিশ্চিত করেছেন যে ইসরায়েল সম্প্রতি লেবাননের কিছু অঞ্চল দখল করেছে, যাতে তারা সিরিয়া থেকে সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে। কেননা ইসরায়েলের এই সক্ষমতা আছে যে তারা সিরিয়ায় সমস্ত দীর্ঘপাল্লার মিসাইল ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে পারে। যদিও ইসরায়েল প্রায়শই দখলে নেওয়া ভূখণ্ড ফেরত দেওয়ার কথা বলে, কিন্তু বাস্তবতা হলো তারা গোলান হাইটস সহ যেসব এলাকা এর আগে দখল করেছে কোনোটাই তারা আর ফেরত দেয়নি। সবচেয়ে মর্মান্তিক বাস্তবতা হলো ইসরায়েলের স্পষ্ট এই অন্যায়গুলো দৃশ্যমান হওয়ার পরও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে তেমন কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। বাশারের পতনের পর থেকে ইসরায়েল কতগুলি হামলা করেছে তা সঠিকভাবে বলা মুশকিল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার জানায় যে তারা ৩১০টিরও বেশি আকাশপথ হামলা নিশ্চিত করেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা একই সময়ে ৪৮০টি হামলা চালিয়েছে, যার মধ্যে প্রায় ৩৫০টি হামলায় বিমানের মাধ্যমে পরিচালিত হয়েছিল।
এখনো পর্যন্ত জানা গেছে ইসরায়েল আল বায়দা ও লাতাকিয়াতে আঘাত এনে 15টি সিরিয়ান নৌযান ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া অনেকগুলো C2C মিসাইলও ধ্বংস করা হয়েছে। এর বাইরে ধ্বংসপ্রাপ্ত সমরাস্ত্রের মধ্যে রয়েছে ডজন খানেক হেলিকপ্টার এবং বিমান, যার মধ্যে সিরিয়ার MiG-29 যুদ্ধ বিমানগুলোর পুরো বহরও রয়েছে এবং গোলাবারুদ স্টকপাইল। অন্তত 5টি বিমান ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। এর বাইরে আরও যেসব বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো হলো কামিশালি বিমান ঘাঁটি, উত্তর পূর্ব সিরিয়ার হোমসে শিনশার বিমান ঘাঁটি, সুয়েডা প্রদেশের খালখালাহ বিমান ঘাঁটি, আর এর মধ্যে একটি সামরিক বিমান ঘাঁটি আক্রাবা শহরের কাছাকাছি, যা দামেস্ক থেকে মাত্র 1 ঘন্টা দূরে অবস্থিত। এর বাইরে মেসজে বিমান ঘাঁটিও রয়েছে, যার অবস্থান রাজধানীর আরও কাছাকাছি। ইসরায়েল দামেস্কের কফরা সৌসা এলাকার আরও একটি নিরাপত্তা কমপ্লেক্সে হামলা করেছে। এই কমপ্লেক্সের মধ্যে ছিল গোয়েন্দা, কাস্টমস এবং সামরিক সদর দপ্তর এবং একটি সরকারি গবেষণা কেন্দ্র, যা এতদিন ইরানের মাধ্যমে মিসাইল উন্নয়নের জন্য ব্যবহৃত হয়েছিল। এছাড়া ইসরায়েল সামরিক বাহিনী পামিরা এলাকাতেও আঘাত হেনেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার বলেছেন যে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ সিরিয়ার একটি বাফার জোন প্রতিষ্ঠা করেছে, যা অস্ত্র ও সন্ত্রাসী হুমকির থেকে মুক্ত থাকবে। তবে এতে কোনো স্থায়ী ইসরায়েলি উপস্থিতি থাকবে না। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন সিরিয়া তার বিদ্যমান সামরিক অবকাঠামো ব্যবহার করে ইসরায়েলের উপর আক্রমণ চালাতে আগে থেকেই অক্ষম ছিল। বর্তমানে সিরিয়া থেকে ইসরায়েলের কোনো হুমকি নেই। তাছাড়া ইসরায়েল এবং সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে আগে থেকেই কার্যকর চুক্তি ছিল, যার আওতায় ইসরায়েল জরুরি সহায়তা এবং চিকিৎসা সেবা প্রদান করত। তবে শর্ত ছিল বিদ্রোহী গ্রুপগুলো সীমান্তের ওপারে ইসরায়েলিদের আক্রমণ করতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত মঙ্গলবার রাতে বলেছেন যে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তবে বেশিরভাগ পর্যবেক্ষকই তার এই মন্তব্য বিশ্বাস করেন না। তারা মনে করেন যে ইসরায়েল শুধু ভূমি দখল করার উদ্দেশ্যেই নয়, বরং আসাদ পরবর্তী সিরিয়ায় একটি কার্যকর রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ইসরায়েল সামরিক শক্তি ব্যবহার করে এমন একটি পরিবর্তন ঘটাতে চায় যার মাধ্যমে মার্কিন ও পশ্চিমা সম্পর্কগুলো প্রভাবিত হবে এবং এর মধ্যে দিয়ে তারা এই অঞ্চলে নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা চাপিয়ে দিতে পারে। তাছাড়া ইসরায়েল এখনও জানে না নতুন সিরীয় সরকারের শক্তি কতটুকু হবে, আন্তর্জাতিক সমর্থন কেমন থাকবে এবং ইরান, রাশিয়া ও তুরস্কের ভূমিকা কী হবে। আর ইসরায়েল ভালোমতোই জানে যে এখন এমন একটি সময় চলছে যে তারা যাই করুক, এই জন্য তাদেরকে কোনো প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে না। তাই তারা নিজেদের অবস্থান সুরক্ষিত করতে এবং বিশৃঙ্খলার মধ্যেই সুবিধা নেয়ার চেষ্টা করছে। কোনো বিশ্লেষক মনে করেন আমেরিকা, তুরস্ক এবং ইসরায়েলের দীর্ঘদিনের আশা ও পরিকল্পনা ছিল সিরিয়ার বাশার সরকারকে উৎখাত করা। তাদের মতে বাশার আল আসাদ সরকার এবং তার বাহিনী আসলে ছিল কাগজের বাঘ। বিশেষ করে রাশিয়া, ইরান এবং লেবাননের হিজবুল্লাহর সহযোগিতা ছাড়া তারা অনেকটাই অকার্যকর ও অক্ষম। এদিকে 1996 সালে পেন্টাগনের একটি নথি প্রকাশ্যে এসেছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষার জন্য প্রণীত হয়েছিল এবং এর সাথে 9/11 বা ওয়ার অন টেররের কোনো সম্পর্ক ছিল না। মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষায় ইসরায়েলকে আধিপত্য বিস্তারের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা ছিল এটি। এই ধারণার সমর্থকরা ছিলেন একটি ক্রমবর্ধমান প্রভাবশালী গ্রুপ, যাদের নাম ছিল নে কনজারভেটিভস বা সংক্ষেপে নেককনস। এতে প্রস্তাব করা হয়েছিল যে ইসরায়েলকে ওসলো চুক্তি থেকে এবং ফিলিস্তিনিদের সাথে শান্তিপূর্ণ সম্পর্কের সব প্রচেষ্টা বাতিল করতে হবে এবং তার পরিবর্তে যুক্তরাষ্ট্রের সমর্থনে আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে আক্রমণ করতে হবে। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল সিরিয়াকে দুর্বল করা এবং ইরাকে
সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা। পরবর্তী প্রস্তাবনা ছিল দক্ষিণ লেবাননের শিয়া জনগণকে হিজবুল্লাহ, ইরান এবং সিরিয়া থেকে আলাদা করা। নেকনসরা ব্যাখ্যা করছিলেন যে মধ্যপ্রাচ্য মার্কিন পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের তেল সম্পদের উপর মার্কিন ও পশ্চিমা দেশগুলির প্রবেশাধিকার নিশ্চিত করা। দ্বিতীয় লক্ষ্য ছিল ইসরায়েলকে ফিলিস্তিন সংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত করা। 2001 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে জর্জ বুশ জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এই নেকনসের বেশ কয়েকজন সরকারের গুরুত্বপূর্ণ পদে যুক্ত হন এবং তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকেন। তখন না পারলেও এত বছর পর পরিকল্পনার আলোকে সিরিয়ায় ক্ষমতার পালাবদল ঘটানো সম্ভব হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।